ভিডিওর আগের ভিডিওই আমি এই প্রশ্নগুলো আপনাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। তো এখানে প্রথম যে 50টি প্রশ্ন ছিল, এখানে আপনার দেখুন আমরা কিন্তু আগের ভিডিওই এই 55 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি এই প্র্যাকটিস সেট থেকে। তো এই প্র্যাকটিস সেটের পরবর্তী অঙ্কগুলো আজকে আমরা দেখব। আগের দিন আমরা জিকে আর কিছু অঙ্ক দিয়ে কিন্তু এই যে আপনার এখানে যে আছে মোট 55টা প্রশ্নের সমাধান করেছি জিকে আর অঙ্ক দিয়ে। আজকে কিন্তু পরবর্তী 55 দাগের থেকে পরের প্রশ্নগুলো দেখবো। তো দেখুন এখানে 56 দাগের আছে, 56 দাগ থেকে প্রশ্ন আছে। তো এবার আমরা যা করবো সেগুলো সব অঙ্ক। তো আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের জিকে এবং এর 56 দাগের আগে পর্যন্ত যে 55 দাগ পর্যন্ত যে অঙ্ক ছিল জিকে দিয়ে এবং 5টা অঙ্ক দিয়ে কিন্তু আগের ভিডিও আমরা কমপ্লিট করেছি। এবার আজকের ভিডিওয় আমি এখান থেকে এই অঙ্কগুলো এখান থেকে সমাধান করব। তো দেখুন এখানে আছে রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। তো এখান থেকে কিন্তু আমরা এই 56 দাগের প্রশ্ন থেকে আজকের ভিডিও শুরু করব। তবে তার আগে বলে রাখি এই প্র্যাকটিস সেটটা কিন্তু কর্মসংস্কৃতি পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো দেখুন এটা কিন্তু 10 জানুয়ারি কর্মসংস্কৃতি পত্রিকা, সেই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা মানে ফুটেজের জন্য যে প্র্যাকটিস সেট কর্মসংস্কৃতি পত্রিকা দিয়েছে তার থেকে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা কমপ্লিট করছি। তো আবারও বলছি জিকে জিকে এবং 5টা অঙ্ক আগের ভিডিওয়ে আমি করে দিয়েছি। আজকে কিন্তু তারপরের মানে 56 দাগের থেকে অঙ্ক শুরু করছি। তো চলুন আমরা সরাসরি অঙ্ক করি। কিন্তু মার্চের 16-17 তারিখে এই ফুটেসায় পরীক্ষা হবে। ভ্যাকান্সি অনেক কম কিন্তু অ্যাপ্লাই প্রার্থী কিন্তু অনেক বেশি। তাই আপনাদের বারবার করে একটা অনুরোধ করব যে আপনারা যত পারবেন প্র্যাকটিস করুন। আর এখানে 50টি অঙ্ক মানে এখানেই কিন্তু 50 নম্বর পাওয়া যায় যদি আপনি অঙ্ক প্র্যাকটিস করেন ভালোভাবে। তো যে কোনো পরীক্ষার জন্য কালকে শুরু করব এরকম করবেন না। পরীক্ষায় পাশ করতে গেলে বা আপনাকে একটা চাকরি করতে গেলে আপনাকে যেদিন থেকে আপনি ফর্ম ফিল আপ করবেন সেদিন থেকেই আপনার শুরু হয়ে গেল ওই পরীক্ষার কিভাবে আপনি সমাধান করবেন। আর ওই পরীক্ষায় আপনি আপনার সবসময় টার্গেট থাকবে আপনার উত্তীর্ণ হতেই হবে। তাই আপনি যেদিন থেকে অ্যাপ্লিকেশন করে আসবেন সেই দিন থেকে আপনার শুরু হয়ে যাবে সিলেবাস অনুযায়ী সব কিছু প্র্যাকটিস করা। তো আমরা সেরকম কিছু প্র্যাকটিস সেট আপনাদের সামনে প্রতিদিন তুলে ধরছি। তো আজকের এই কর্মসংস্কৃতি পেপার থেকে কিন্তু যে পূর্বের প্রশ্নগুলো আমরা সমাধান করেছি জিকে এবং অঙ্ক, আজকে কিন্তু পরবর্তী অঙ্কগুলো দেখব। তো এখানে 56 দাগের অঙ্ক থেকে শুরু করছি। বারবার করে আপনাদের অনুরোধ যে আপনার অঙ্ক প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনাদের সুফল আসবেই আসবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই অঙ্ক কী আছে। তো আজকে আমরা দেখব 56-এর এই অঙ্কটি। তো 56-এর এই অঙ্কটি দিয়ে আমরা শুরু করব। তার জন্য আমরা একটু প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আছে রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর 5 পাতার পর। তো আমরা আজকে এই 56 দাগ থেকে অঙ্ক দেখব। একজন খেলোয়াড়ের 11তম ইনিংসে কিছু সংখ্যক রানের গড় ছিল। 12তম ইনিংসে 90 রান করার পর তার গড় 5 কমে গেল। তার 12তম ইনিংসের পর তার গড় কত ছিল? তো আপনি মনে করবেন এই যে 11তম ইনিংসে যে রানটা ছিল মানে রানের গড় ছিল সেটা মনে করবেন এক্স। তাহলে 11তম ইনিংসের রানের গড় যদি এক্স হয় তাহলে মোট রান কত ছিল? তো মোট রান 11x। এবারে বলেছে দেখুন 12তম ইনিংসে 90 রান করেছে। 12তম ইনিংসের 90 রান করা মানে এর সঙ্গে প্লাস 90, মোট এই রানটা হয়ে গেল। মোট 12তম ইনিংস খেলেছে, 11x প্লাস 90 রান হয়েছে মোট। তাহলে এটার যদি আমরা গড় করি তাহলে যেহেতু 12টা ম্যাচ তাহলে 12 দিয়ে ভাগ করব। এইটা সমান সমান এখানে কি বলেছে দেখুন 12তম ইনিংসে 90 রান করার পর তার গড় 5 কমে গেল। আগের গড় কত ছিল? এক্স। এখন গড় কত হয়েছে? 5 কমে গিয়েছে, এক্স মাইনাস 5। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 12-র সঙ্গে এটা আমরা গুণ করব। তো এখানে হয়ে যাবে 12x মাইনাস 60 সমান সমান 11x প্লাস 90। তো আমরা যদি 11xটা এই সাইডে আনি তাহলে মানে মাইনাস 11x হবে। তো 12x থেকে মাইনাস 11x বাদ দিলে থাকবে কত? শুধু x। তো x সমান সমান কত হবে? এই প্লাস 90 আসে আর মাইনাস 60 ওই সাইডে গেলে প্লাস 60 হয়ে যাবে। তো 90 আর 60 150। তো x সমান সমান কত? 150। তাহলে আমাদের গড় রান কত হয়েছে? 11তম ইনিংসে গড় রান ছিল কিন্তু 150। এখন এখানে বলেছে 12তম ইনিংসের পর তার গড় কত ছিল? 12তম ইনিংসের পর গড় কত ছিল? তো 12তম ইনিংসের পর 11তম ইনিংসে ছিল এক্স ধরেছিলাম, তার মান বেরিয়েছে 150, কিন্তু 12তম ইনিংসে 90 রান করেও 5 কমে গেল। তাহলে 150 থেকে 5 বিয়োগ করুন, তাহলে হয়ে যাবে কত? 145। তাহলে 12তম ইনিংসের পর তার গড় কত? 145, অর্থাৎ দ্বিতীয় দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে অঙ্কটি এবার আমরা করবো সেটা হচ্ছে 57-এর এই অঙ্কটি। তো দেখুন অঙ্কটি কত সুন্দর অঙ্ক। 12 সেমি এবং 20 সেমি কর্ণ বিশিষ্ট একটি রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তা সবসময় মনে রাখবেন যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হবে যদি যেহেতু কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আপনার হবে হাফ ইন্টু দুটো কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 12 গুণ 20। তো এত বর্গ সেমি কিন্তু এদের ক্ষেত্রফল হবে। তো
তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো 12 মানে 2কে 20 দিয়ে কাটলে হয়ে যাবে 10 দিনও 20। তো এখানে 12 10কে 120। তো দেখুন এর দাগের সঠিক উত্তর 120 বর্গ সেমি কিন্তু এই রম্বসের ক্ষেত্রফল। 57 দাগের এর সঠিক উত্তর। আমরা চলে যাব 58-এর এই প্রশ্নটিতে। দেখুন এখানে আছে একটি পরিবারের ডাল চাল আটার খরচের অনুপাত 12:17:3। ডাল চাল আটার মূল্য 20%, 30%, 50% বৃদ্ধি পেল। ডাল চাল আটা বাবদ ওই পরিবারের খরচ কত বৃদ্ধি হবে? তো বৃদ্ধির হারটা কত সেটা আপনাকে বার করতে হবে। তো দেখুন এরকম অঙ্ক আপনি কিভাবে সহজে সমাধান করবেন। আপনি এই জায়গাটায় আছে 12:17:3 আছে। তো আপনি এটার হিসাবে আপনি করবেন যে প্রথমে 12 হচ্ছে ডাল, তা আপনি মনে করবেন যে পরিবার মানে আমাদের কিন্তু খরচ হয় মাসে মানে এটা এই যে 12:17:3 আছে, এটাকে আপনি কি করবেন ডাল 120 টাকার মনে করুন, চাল মনে করুন 170 টাকার, আটা মনে করুন 30 টাকার। এখন এই 120 টাকার ওপরে খরচ বৃদ্ধি পাচ্ছে কত? 20%। তো 20% খরচ বৃদ্ধি মানে আপনার এখন যদি 120 টাকা ছিল তা 20% খরচ বৃদ্ধি মানে 12 দিনও 24 টাকা, কিন্তু 120 টাকায় 24 টাকা বৃদ্ধি পাবে। তার মানে কি আগে 120 টাকার যেটা খরচ হতো ডালের জন্য সেটা আর 24 টাকাতে প্লাস হয়ে যাচ্ছে। তা 120 আর 120 আর 24 কত হয়? 144। 144 টাকা কিন্তু ডালের জন্য খরচা হচ্ছে। এবারে 170 টাকা ছিল চালের জন্য, তাহলে এখানে কত পার্সেন্ট? 30%, মানে 3×51। এখানে কিন্তু 51 টাকা বৃদ্ধি পাচ্ছে চালের জন্য। তো আমরা এখানে 51 টাকা যোগ করে দেবো। যোগ করে দিলে কত হচ্ছে? 170 আর 50 220, 221 হচ্ছে। তো আমি এখানে 221 দিয়ে দেবো। আর 50% কিন্তু আটার জন্য খরচা হচ্ছে। তা আগে ছিল 30 টাকা, 50% খরচ হওয়া মানে 3×5 = 15, অর্থাৎ 15 টাকা কিন্তু এক্সট্রা আবার লাগছে। পরের মাসে খরচ কিন্তু 15 টাকা এক্সট্রা হয়ে যাচ্ছে। তো 30 আর 15 45। তো আমরা ডালের জন্য খরচা হচ্ছে কত? 144 টাকা। চালের জন্য খরচা হচ্ছে কত? তো চালের জন্য খরচা হচ্ছে 221 টাকা। আটার জন্য খরচা হচ্ছে 45 টাকা। তো এখানে আমরা এই তিনটি যোগ করব, অর্থাৎ 144, 221 আর 45 যোগ করলে কত হবে? 4 আর এই 1 5 আর এই 5 10, 10-এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 4 11, 1 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 410 টাকা। কিন্তু এই 410 টাকা এই দাম বাড়ার পরে কিন্তু এই খরচটা হচ্ছে 410 টাকা, কিন্তু পূর্বে খরচ কত ছিল? পূর্বে খরচ ছিল এখানে 120 টাকা আর 170 টাকা, তাহলে কত হয়? 290 টাকা। 290 আর 30 কত হয়? 320 টাকা। তা আগে ছিল 320 টাকা আর এখন হচ্ছে 410 টাকা। তা বিয়োগ করলে ক টাকা বেশি হচ্ছে? তো আমরা যদি এই 410 থেকে 320 বিয়োগ করি তাহলে থাকবে কিন্তু 90। তা 90 টাকা কিন্তু আগে খরচ থেকে এখন বেশি হচ্ছে। 90 টাকা, 90 টাকা খরচ কিন্তু আগের থেকে বেশি হচ্ছে। তো আগে ছিল কত? 320 টাকা, এখন 90 টাকা বেশি হয়েছে। তো 320 টাকায় খরচ বৃদ্ধি পায় কত? 90 টাকা। 1 টাকায় খরচ কত হচ্ছে? 320 নিচে চলে আসবে। আর 100 টাকায় ওখানে বলেছে না শতকরা মানে খরচের হার, খরচ বৃদ্ধির হার অর্থাৎ শতকরায় বার করতে হবে। তো 100 টাকায় ক টাকা বৃদ্ধি হবে? তো 320 টাকায় 90 টাকায় বৃদ্ধি পেয়েছে, 1 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে? 100 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেবো। তো এখানে থাকছে 32। তো 32 টাকে আমরা যদি কাটি তো 4 8 32, অর্থাৎ 8 হয়, আর এখানে 4 25 100 হয়। আর 25 আর 9 যদি আমরা গুণ করি তো 8 25 200, 9 25 225 হয়। 225কে যদি আমরা 8 দ্বারা ক্যালকুলেশন করি তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 28.1/8%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আপনি 225কে 8 দিয়ে ভাগ করেন তাহলে এটা হয়ে যাবে। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে অঙ্কটা এবার আমরা দেখবো সেটা হচ্ছে 59 এই অঙ্ক। দেখুন এক বিদ্যালয়ে মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/3 ছাত্রী, ছাত্রদের 20%, ছাত্রদের 15% পরীক্ষার্থী অকৃতকার্য হলো। বিদ্যালয়ে মোট অকৃতকার্য হয়েছে। এখানে 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/3 ছাত্রী, তো এর 1/3 মানে কত? 1/3 মানে 200 জন, কিন্তু এখানে 200 জন হচ্ছে ছাত্রী। তো ছাত্রী হচ্ছে কতটা? ছাত্রী হচ্ছে 200। আর ছাত্র কত? তো ছাত্রছাত্রী মোট 700, ছাত্রছাত্রীর মোট 600, তার মধ্যে 200 জন ছাত্রী হলে 400 জন ছাত্র। তো এখানে বলেছে ছাত্রীদের মধ্যে 20% এবং ছাত্রদের মধ্যে 15% অকৃতকার্য হয়েছে। তো ছাত্রীদের 20% মানে কত? তো 20/100। তো এগুলো এখান থেকে হয়ে যাবে 40 উত্তর। তো এই 100 দুটোর সঙ্গে কাটলাম, আর এই 20কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 40। আর এখানে 15% ছাত্র অকৃতকার্য, তাই ছাত্র আছে 400, তাই এখানেও 15/100। এই 100 আর এই দুটো শূন্য আর এই 400 দুটো শূন্য, তো এখানে 4×5 = 60।
তো এখানে হবে 60 জন আর এখানে হবে 40 জন। 40 জন ছাত্রী অকৃতকার্য হয়েছে আর ছাত্র 60 জন অকৃতকার্য হয়েছে। তার মানে মোট কতজন? 60 আর 40 100 জন। তা 600 জনের মধ্যে অকৃতকার্য কতজন হচ্ছে? 600 জনের মধ্যে অকৃতকার্য হচ্ছে 100 জন। তাহলে একজনের মধ্যে কত? একজনের মধ্যে নিচে 600। আর 100 জনের মধ্যে কত? কারণ বলেছে বিদ্যালয়ে অকৃতকার্য হয়েছে কতটা, শতকরা হিসেবে ব্যবহার করতে বলেছে। যেহেতু এখানে উত্তর পার্সেন্ট দেওয়া আছে, তাই 100 জনে কত? তো 100 গুণ করে দিলাম। এই শূন্য আর এই শূন্য, তো এই শূন্য আর এই শূন্য। আর এখানে যদি আমি 3 দিনও 6 করি, এখানে 50 দিনে 100 করতে পারবো। তো এখানে 3 ষোলো 48, 16 পূর্ণ 2/3 হয়ে যাবে এর উত্তর। তো দেখুন এখানে কত সুন্দর ডিদ্দাগ আছে, 16 পূর্ণ 2/3%। তো এখানে কত সুন্দরভাবে অঙ্কটা সমাধান হয়ে গেল। খুব সুন্দরভাবে এইসব অঙ্ক সমাধান করা যায়। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্ক সমাধান হয়ে যায়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখন 60-এর থেকে একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর প্রশ্ন। 60% অফ 3/4 অফ বি, তাহলে a:b সমান কত? তো দেখুন এই অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। 60% মানে 60/100, অফ মানে এর মানে গুণ, 60% গুণ এ, তা গুণ এ দিলাম, সমান সমান 3/4, 3/4 দিলাম, এর মানে গুণ, গুণ বি দিলাম বি। তো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখুন, এখানে 3 আর এই 60 কাটলে এই হয়ে যাবে 20, আর 20 আর এই 100 কাটলে হয়ে যাবে এখানে 5। তো এখানে হয়ে যাবে এ ওপরে আর নিচে হয়ে যাবে 5, আর এখানে বি ওপরে আর 4 হয়ে যাবে নিচে। তো এখানে যদি আমি a:b করি, a:b, তো এটার থেকে কিন্তু 5:4 দাঁড়ায়। তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে তো 5:4, অর্থাৎ সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 61 দাগের এই প্রশ্নে। যদি এ যদি এ বি এর থেকে 60% বড় হয়, বি সি এর থেকে 20% কম হয়, তাহলে a:c কত? তো দেখুন এই জায়গাটায় আমরা এখানে যেটা পাচ্ছি, যদি এ যদি বি এর থেকে 60% বড় হয়, আবার বলছে বি সি এর থেকে 20% কম হয়, তো বি সি এর থেকে 20% কম। তো আমরা যদি সিটাকে সি সমান সমান 100 ধরি, তাহলে বি সমান সমান আমি বলতে পারি 80। তাহলে বি কিন্তু সি এর থেকে 20% কম হয়ে গেল। এখন যদি যদি বি এর থেকে 60% বড় হয়, বি এর থেকে 60% বড় এ, তাহলে 80-র 60% মানে 60 আর 80 মানে 6টা 48 বড়। তা মানে 48-এর সঙ্গে 80টা আমরা যোগ করব, তাহলে হবে 80 আর 48 128। তো এ হয়ে যাবে 128, এ সমান সমান 128। কারণ এখানে যদি 60% বলেছে, বি থেকে এ 60% বড়, তা 80 গুণ 60/100 মানে 48 হবে। সেই 48-এর সঙ্গে আপনি এই 80 যোগ করবেন, তাহলে 128 হবে। তো এখানে যেহেতু বলেছে a:c কত, তো এ হচ্ছে 128 আর সি হচ্ছে কত? সি 100। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে a:c মান বেরোবে। এটা যদি এ আর s2 এখানে যদি সি হয়, সি মান 100, এর মান 128, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে কত পাবো? তো এখানে 32, 4 32 128, আর এখানে 4 25 100, তো 32:25 পাবো, অর্থাৎ সিদ্ধাভাবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 62 দাগের এই প্রশ্নে, তবে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 62 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন একটি স্কুলে ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত 3:2। যদি 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ হোল্ডার হয়, তাহলে স্কলারশিপ হোল্ডার বাদ দিয়ে থাকা ছাত্রের শতাংশ কত? তো এখানে বলছে কি, ছেলে আর মেয়ের অনুপাত হচ্ছে 2:3। তো আমি ছেলে ধরছি 30, ছেলে ধরছি 30 জন, আর মেয়ে ধরছি 20 জন। এখন ছেলেদের মধ্যে 20% কি করেছে? স্কলারশিপ পেয়েছে। তার মানে 30 জনের মধ্যে 20% মানে 3 দিনও 6 জন কিন্তু স্কলারশিপ পেয়েছে। তো স্কলারশিপ পায় না কজন? তার 6 বিয়োগ করবো, তাহলে 24 জন কিন্তু স্কলারশিপ পায় না। 25% মেয়ে স্কলারশিপ পায়, তাহলে 20 জনের মধ্যে 25% স্কলারশিপ পায়, মানে 25 দিনও 50, অর্থাৎ 5 জন কিন্তু স্কলারশিপ পায়। তাহলে এখান থেকে বিয়োগ করলে থাকে 15। এখন এখানে বলছে তাহলে স্কলারশিপ হোল্ডার বাদ দিয়ে থাকা ছাত্রের শতাংশ কত? তো এখানে 15 আর 24 আমরা যদি যোগ করি, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 39। কজন ছাত্রের মধ্যে 39 জন স্কলারশিপ পায় না? 30 আর 20 50, 50 জনের মধ্যে কিন্তু পায় না 39 জন। তো এই একজনের মধ্যে পায় না কত? তা 50টা নিচে হয়ে যাবে। আর 100 জনের মধ্যে পায় না কত? তো গুণ 100 হবে। তো আমরা যদি 50 আর 100 কাটি, তা 2 হয়ে যাবে। তো 39 আর 2 গুণ করলে হয়ে যাবে 78। তো যেহেতু আমরা 100-এর মধ্যে বার করেছি, 100 জনের মধ্যে কতজন, তাই এখানে পার্সেন্ট হবে। তো এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর, 78%। 39 দিনও 78, তো 78% কিন্তু এখানে স্কলারশিপ পায় না ছাত্রছাত্রীরা। 78% ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে দেখুন 63 দাগের একটা অঙ্ক আছে। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে,
2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখুন বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তা আমরা ধরছি আর। তো আমরা সবসময় সূত্রটা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় টি। সূত্রটা আমরা এখানে করে দিচ্ছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর মাথায় টি। টি মানে সময়, আর মানে শতকরা হার, আর পি মানে আসল। তো এখানে ব্যাংকে ক টাকা জমা রেখেছি? 100 টাকা। তো এখানে আমরা 100 টাকাটা দিয়ে দিলাম। এবার আপনি কি করবেন? 2 বছর পরে, অর্থাৎ টি কিন্তু বলছে 2 বছর, আর সুদের হারটা আমরা কিন্তু বার করব। তো এখানে আমরা সুদের হার আরই ধরবো। তাহলে এখানে 1 সূত্রের 1 প্লাস আর বাই 100 যেটা সূত্র আছে সেটাই দিয়ে দিলাম, আর মাথায় টি। টির মান কত? এখানে 2 বছর। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। এখন এটা সমান সমান কত? এইটা কিন্তু সমূল চক্রবৃদ্ধির সুদ, মানে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। তো এখানে সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা মানে ক্যালকুলেশন করে এটা পেলাম। তাহলে এই সুদটা কত হবে? তো এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা। তো আমরা 121 টাকা দিয়ে দিলাম। তো দেখুন এখানে আন্দাজ করাই যাচ্ছে যে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে কিন্তু 10%, কারণ এই প্রথম 100 টাকার সুদ হয় 110 টাকা, 2 বছর পরে হবে 121 টাকা। এখানে দেখেই বোঝা যাচ্ছে 30 সেকেন্ডের উত্তর হয়ে যায়, 10% হবে এর উত্তর। কিন্তু এখানে আমি আপনাদের সুবিধার্থে এটা আমি বার করে দেখাচ্ছি। দেখুন এবার আমরা যদি এখানে এ করি, তো এখানে হয়ে যাবে কত বলুন তো? এখানে হয়ে যাবে কিন্তু 100 প্লাস আর হয়ে যাবে, বাই 100 হবে, এটারই হোল স্কোয়ার। আর এটা যদি আমরা 121 আর এই 100টা যদি আমি নিচে দিই তাহলে হয়ে যাবে কিন্তু নিচে 100 ওপরে 121। আর সেটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, তো এই যেরকম 121 আছে, 121-এর নিচে কিন্তু এই 100টা এসে যাবে, 100। তো দেখুন আমরা 121টাকে 11 করতে পারি আর 100টাকে 10 করতে পারি। তো এটা ফুল হোল স্কোয়ার করতে পারি। তো দেখুন 10 10কে 100 হবে, 11 11 121 হবে। তার মানে এই দুই আর এই দুইটা আমরা তুলতে পারি। তুললে কত হচ্ছে? তুললে কিন্তু এখানে হচ্ছে এখানে থাকছে 100 প্লাস আর, 100 প্লাস আর, আর নিচে থাকছে 100 সমান সমান 11/10। তো এই 10টাকে যদি আমি 100 দিয়ে কাটি, তা 10 10-এ 100 হয়ে যায়। তাহলে 10 আর 11 গুণ করলে হয়ে যায় 110। তো এখানে 100 প্লাস আর সমান সমান 110। তো আর সমান সমান কত হবে? আর সমান সমান 10% হয়ে যাচ্ছে। এই 100টা ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে। তো 110 থেকে 100 বিয়োগ করলে শুধু 10 হয়। তা আর সমান 10%, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এগুলো দেখলেই বোঝা যায় এইসব অঙ্কের সমাধান। হ্যাঁ, এখানে দেখুন 100 টাকা জমা রেখেছে, তা প্রথম বছরে 110 টাকা হয় 10%-এ, আর পরের বছরে 121 টাকা হবে ওই 10% আর চক্রবৃদ্ধি সুদ এইভাবে হয়। তো এখানে সঠিক উত্তর হবে এর দাগ। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আর এর মান 10। তো আমরা চলে যাবো 64 দাগের এই প্রশ্নে। এবছর এ প্রশ্ন 64 দাগের প্রশ্ন আছে, দেখুন এ বছরের শুরুতে 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শুরুতে কিন্তু 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 3 মাস পরে বি 12,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। 2 বছর পরে মোট লাভ হলো কত? 9,620 টাকা। এ ও বি লাভ্যাংশের পার্থক্য কত? তো এই 9,000 টাকা এ ব্যবসা শুরু করলো যখন, তখন 9,000 টাকা খাটবে কতদিন? তো 9,000 টাকা খাটবে কিন্তু 2 বছরের পরে বলেছে, 2 বছর পরে, তাহলে 2 বছর মানে 24 মাস। 9,000 টাকা ওর 24 মাস খাটবে এর। তো এর টাকা যদি 9,000 টাকা 24 মাস খাটে তাহলে কত হবে? 4 9 36, 6 হাতে 3, 9 দিন 8 3 21, 3টি শূন্য। আর 12,000 টাকা দিচ্ছে 3 মাস পরে। তার মানে সেই 3 মাস তো চলে যাবে। তার 3 মাস 24 মাসের থেকে 3 মাস বাদ গেলে 21 মাস। 21 মাসটা 12,000 টাকা খাটছে। তো 12,000 টাকাটা 21 মাস খাটছে। তো আমি এখানে 12,000 গুণ 21 করবো। তাহলে কত হচ্ছে? তো 12 1-কে 12, 2 হাতে 1, 12 দুগুণে 24 আর 1-এ 25, 3টি শূন্য। তো এর হচ্ছে 2,52,000 আর এর হচ্ছে 2,16,000। এখন এটা কিন্তু এর ক্যালকুলেশন, এটা কিন্তু বির ক্যালকুলেশন। এবার যদি আমরা এ ইস টু বি করি তাহলে আমরা আনতেই পারি এই 3টি শূন্য, এই 3টি শূন্য কাটা যাবে, মানে 2,16,000 ইস টু 2,52,000। তো এই 3টি শূন্য আর এই 3টি শূন্য কেটে যাবে। কেটে যাওয়ার পরে এবার আমরা এটাকে কি করব? এই 216 আর 252, তো আমরা এটাকে যদি আরও একটু ছোট করি তাহলে পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে 4 5 20, আর 1 দিয়ে 21, 4 4 16, 54, আর এটাকে কাটলে 4 6 24 আর 1 25, 3 4 12, 63 আর 54। তো এখানে দেখুন 6 9 54 আর 7 9 63। তো 6:7 হচ্ছে। এ আর বি লাভ্যাংশের মানে পার্থক্য কত সেটা বলছে। তাহলে এ লাভ পাবে কত? তো এই 960 টাকা, 9,620 টাকা গুণ এর আনুপাতিক ভাগ হবে 6/13, 6/13। তো এ কিন্তু এটা এর লাভটা বার করছি, এর লাভ। তো এখানে যদি আমরা 9,613, 9,620-কে 13 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে 7 13 91 আর 4 13 52 শূন্য।
7 তেরো 91 আর 5 দাও 96, 52 হয়, 4 তেরো 52 আর এই শূন্যটা বসে যায়। তো 200 এই 740কে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6 শূন্য 0 0 0 4 ছক 24 4 হাতে 2 6 7 42 আর 2 44, 4400 টাকা। আর বীর লাভ কত হবে? তো বীর লাভ হবে কিন্তু বীর লাভ হবে হচ্ছে এই 9620, 9620 গুণ 7/13। তো এটাকে যদি আমরা কাটি তাহলে হয়ে যাবে 740, 740কে যদি আমরা 7 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে 7 0 0 4 7 28 8 হাতে 2 7 7 49 আর 2 53, 49 আর 2 51। তাহলে একজন হচ্ছে 5180 আর একজন হচ্ছে 4440। এখানে বলছি এ বি লাভ্যাংশের পার্থক্য কত? তাহলে এখান থেকে 4440 যদি আমরা বিয়োগ করি, এখান থেকে 4440 বিয়োগ করব। তো বিয়োগ করলে কত থাকছে? 0। আর 4 আর কত হলে 8, 4 হলে 8, আর 4 আর কত হলে 11, 7 হলে 11, তো 740 টাকা থাকছে। তো দেখি এর দাগ দেখুন 740 টাকা। এর দাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 65 দাগের একটা অঙ্ক আছে দেখুন। এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রয় করলো এবং বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করে তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিলেন? দেখুন এই যে এই অপশান আছে না, এই অপশান থেকে এই অঙ্কের সমাধান করা যায়। অপশান থেকে এখানে দেখেই বোঝা যাচ্ছে, এখানে বলছে দেখুন এই এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রি করেছে, আবার বলছে বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। যদি ঘড়িটি 216 টাকায় ক্রয় করে, যদি সি 216 টাকায় ঘড়িটি ক্রয় করে তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল? তো আমি যদি এই যে 200 টাকা বি মানে এই যে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল, তো আমি 200 টাকায় ক্রয় করেছিল মনে করছি, 200 টাকায় ক্রয় করেছিল। তো 200 টাকায় এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রয় করে। তো 200 টাকার উপরে 20% লাভ মানে 40 টাকা লাভ। 100 টাকা যদি 20 টাকা লাভ হয়, 200 টাকায় 40 টাকা লাভ হবে। তা বিকে কিন্তু বি যখন এর কাছ থেকে কিনেছিল তখন 240 টাকায় কিনেছিল। এখন সি কি করছে? বির কাছ থেকে কিনছে, আর বি কি করছে? বি সিকে যখন বিক্রি করছে তখন 10% ক্ষতিতে বিক্রি করছে। তো 240 টাকায় যদি 10% ক্ষতি হয় তাহলে কত দাঁড়াবে? তো 240 টাকায় 10% ক্ষতি মানে তখন কিন্তু যে মানে ক্রয় মূল্যটা দাঁড়াবে সেটা আমরা বার করছি। দেখুন সেটা হয়ে যাবে 90/100। 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 100 টাকা জিনিস 90 টাকায় কিনে বিক্রি করেছে। তো আমি যদি এই শূন্য আর এই শূন্য কাটি, আর এই শূন্য আর এই শূন্য কাটি, তা দেখুন 4 9 36 6 হাতে 3 9 দিন 18 3 18 3 21 216। দেখুন এই যে সি ঘড়িটি সি ক টাকায় কিনেছে? 216 টাকায় কিনেছে বির কাছ থেকে, আর বি কিন্তু বিক্রি করেছে 216 টাকায়। বি সিকে 216 টাকায় বিক্রি করেছে, তো দুটো সমান হয়ে গেল। তার মানে এর সঠিক উত্তর কিন্তু 200। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এইভাবে অঙ্ক না বুঝতে পারেন, আরও অনেক নিয়ম আছে এই অঙ্ক করার, কিন্তু এখানে আমার সহজ মনে হয়েছে এখান থেকে। তাই এখানে দেখলেই বোঝা যাচ্ছে কখনো 216 টাকায় এ কিনবে না, কারণ 216 টাকা হবে না। আর এখানে 176 টাকাও হবে না, এ দুটো হবে না। এখন এই 200 আর 250-এর মধ্যে একটা হতে মানে সম্ভাবনা, কিন্তু এখানে যেহেতু বলেছে যে সিকে মানে বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাই বলে 250 টাকা হবে না, এখানে 200 টাকাই হবে এর সঠিক উত্তর। সেটা ধরে আপনি এগোতে পারবেন। তো আশা করি আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 66 দাগের এই অঙ্ক। 16 জন পুরুষ, এখানে হয় বা 16 জন পুরুষ বা 20 জন মহিলা একটি কাজ 25 দিনে করে। 28 জন পুরুষ এবং 15 জন মহিলা কতদিনে কাজটি শেষ করবে? তো আমরা প্রথমে কি করব, এই পুরুষটাকে মহিলায় কনভার্ট করে নেব। তো এখানে আছে দেখুন 16 জন পুরুষ, তাই আমরা এখানে 16 জন পুরুষ সমান সমান কতজন মহিলা? 20 জন মহিলা। বলেছে 16 জন পুরুষ বা 20 জন মহিলা, তাই 16 জন পুরুষ সমান সমান 20 জন মহিলা করে নেবো। একজন পুরুষ সমান সমান কত করবো? 20/16 করবো। আর এই যে 28 জন পুরুষ সমান কত? তো 28 জন পুরুষ সমান সমান এখানে 28টা গুণ করে দেবো। তো 28টা গুণ করলে এখানে 4 7 28, অর্থাৎ 4 দিয়ে কাটলে হয় 7, আর এখানে 16টাকে 4 দিয়ে কাটলে হয় শুধু 4, আর এই 4টাকে 20 দিয়ে কাটলে হয়, 20কে 4 দিয়ে কাটলে হয় 5। তো 5 আর 7 যদি আমরা গুণ করি তো 28 জন পুরুষ সমান সমান 4 7 28 জন পুরুষ সমান সমান 5 আর 7 গুণ করলে 35। তো 28 জন পুরুষ সমান সমান 35 জন কী হবে? মহিলা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন 28 জন পুরুষ সমান 35 জন মহিলা। তো 28 জন পুরুষ সমান 35 জন মহিলা, আর এদিকে 28 জন পুরুষ এবং 15 জন মহিলা কাজটি কতদিনে শেষ করবে? তার মানে 28 জন পুরুষ সমান 35 জন মহিলা হলে আর এই 15 জন মহিলা, তাহলে একসঙ্গে যোগ করবো, যোগ করলে কত হবে? 50 জন মহিলা, 50 মহিলা হবে। তো এবার আমরা কি করবো, এই 20 জন মহিলায় কাজটি করে 25 দিনে। তো 20 জনে করে 25 দিনে, একজনে করবে কত? 20 গুণ 25। আর এই যে 50 জন মহিলা কতদিন করবে? তো 50টা হয়ে যাবে এখানে নিচে। তো 50 আর 25 কাটলে হয়ে যাবে কত? 2, আর 2 আর এই 20 কাটলে হয়ে যাবে 10। তো এর মানে কাজটি 28 জন পুরুষ এবং 15 জন মহিলা কতদিন কাজটি শেষ করবে? 10 দিন কাজটি শেষ করবে। বিদ্যা হবে সঠিক উত্তর। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও কিন্তু আমরা এই পর্যন্তই করছি। আগামী ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করে দেবো। ততক্ষণ আপনি দেখতে থাকুন।